শেষ পর্যন্ত কে কত দামি পোশাক কিনতে পারে তা নিয়ে দৃষ্টি আর লাকির মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। দৃষ্টি দেখল এটাই সুযোগ। এক ঢিলে তার দুই পাখি মারা হয়ে যাবে। প্রথমত লাকিকে তার নতুন গার্লফ্রেন্ডের সামনে অপমান করা যাবে, দ্বিতীয়ত এই অজুহাতে তার ওয়ার্ড্রোবে আরো নতুন পোশাক চলে আসবে। দৃষ্টি শুরুটাই করলো একটা 5,500 টাকার পোশাক দিয়ে। লাকি সেটার দিকে একবার তাকালো, তারপর গণেশকে ইশারা করলো একটা সাদা পোশাকের দিকে। লাকি বলল, ওই সাদা ড্রেসটা আমার জন্য প্যাক করে দাও। তার দাম যে কত সেটাও ঠিক করে দেখেনি লাকি। দৃষ্টির চোখ তার দিকে স্থির রইল। লাকি যেই পোশাকটা প্যাক করে দিতে বলল, দৃষ্টি সঙ্গে সঙ্গে সেটা গিয়ে একবার দেখে আর বলে, ও বাবা, আমারটার থেকে মাত্র 300 টাকা দাম বেশি। বাজিতে প্রথমেই হেরে গিয়ে দৃষ্টি একটু রেগে গেল। সে চাইলো আরো দামি কয়েকটা জামা কাপড় কিনে লাকিকে চমকে দিতে। এবার দৃষ্টি নজর যায় একটা জিন্সের দিকে। গণেশকে দেখিয়ে সে বলে, ওটা আমার জন্য প্যাক করে দিন। গণেশ প্রাইস ট্যাগ বের করে দেখেন ওই জিন্সের দাম 6,000 টাকা। এখন লাকি চাইলে পুরো দোকানের সব জামা কাপড়ই কিনে নিতে পারতো, আসলে এই দোকানটাই তো তার। কিন্তু লাকি ভাবলো এত দেখনদারি করে লাভ নেই। দৃষ্টি এই কম্পিটিশন চালিয়ে গেলেও লাকি আর খেলাটা কন্টিনিউ করতে চাইল না। তার সামনেই থাকা সুন্দর একটা জিন্স গণেশকে সে দেখিয়ে বলে, আমার জন্য এটা রেখে দিন। দৃষ্টির থেকে এই জিন্সটা আরো ভালো ও দামি ছিল। লাকি দেখলো এই জিন্সের দাম 7,500 টাকা। দৃষ্টি সেই দাম শুনেই রাগে ফুঁসতে থাকে। প্রচন্ড জোরে শ্বাস নিতে থাকে সে। চারপাশটা একবার দেখে নিয়ে আর একটা পোশাকের দিকে তাকায় দৃষ্টি। লাকি আর একটা গোলাপি ড্রেস দেখতে পেল, সেটাকে প্যাক করে দিতে বলল। আমার জন্য এই সবুজটা, আমার জন্য এই স্যুটটা, আমার জন্য এটা, আমার জন্য ওটা। প্রতিযোগিতার চক্করে দুজনে এরকম করে প্রায় 6 থেকে 7টা পোশাক কিনে ফেলল। দৃষ্টি এতটাই অপ্রস্তুত হয়ে গেল যে লাকির চোখে সে চোখ রাখতে পারল না। এদিকে রাহুলও রেগে লাল। দৃষ্টি এর মধ্যে 30,000 টাকারও বেশি পোশাক কিনে ফেলেছে। রাহুলের তো রেগে যাওয়ারই কথা। রাহুল ভেবেছিল আজকের শপিং 4-5 হাজার টাকার মধ্যেই হয়ে যাবে। সেই জায়গায় দৃষ্টি কিনা 30,000 টাকা খরচা করে বসে আছে। রাহুল তাকে আটকাতেও পারল না। দৃষ্টি এতটাই নির্লজ্জভাবে একের পর এক জামা কিনে যাচ্ছিল যে তাকে দেখে বেজায় চটে গেল রাহুল। এদিকে লাকির আর কেনাকাটা করতে ভালো লাগলো না। তার মনে হলো দৃষ্টির পাগলামির চক্করে সেও পাগলামো করে ফেলছে। তাই সে পরাজয় মেনে নেবে বলে ঠিক করে। লাকি বলে, আমি হেরে গিয়েছি, আর টাকা নেই আমার কাছে। এদিকে লাকি পরাজয় মেনে নিতেই রাহুলের মনও শান্ত হয়। বুকে হাত রেখে সে একটা দীর্ঘশ্বাস ফেলে। লাকি যদি আর কয়েকটা জামা কিনতো তাহলে রাহুলকেই হয়তো পরাজয় স্বীকার করতে হতো। তাই সে মনে মনে বলল, সাপও মরল, আবার লাঠিও ভাঙল না। দৃষ্টি খুশিতে আত্মহারা হয়ে গেল। সে বলল, আমি তো জানতাম মোল্লার দৌড় মসজিদ অবধি। ফালতু কেন রাহুলের সঙ্গে পাল্লা দিতে যাও লাকি? জানো তোর কত ক্ষমতা, কত টাকা রয়েছে ওর পরিবারের। ওদের সঙ্গে পাল্লা দিতে গেলে তুমি ধুলোয় মিশে যাবে লাকি। দৃষ্টির মনে হলো সে যেন মুহূর্তের জন্য রানী হয়ে গেছে। লাকি গলার স্বর নামিয়ে বলল, হ্যাঁ, আমার ওর সঙ্গে কম্পিট করাটা ভুল হয়েছে। দৃষ্টি হাসতে থাকে আর বলতে থাকে, লাকি, ওই 1.5 লাখ টাকার লটারি জিতেই যদি কেউ বড়লোক হয়ে যেত তাহলে তো সবাই বড়লোক। তোমার কি মনে হয় সবকিছু এত সহজ? সবসময় ওজন বুঝে ভোজন করা উচিত, বুঝলে লাকি? রাহুল তখন দোকানের ম্যানেজার গণেশের দিকে তাকায় আর বলে, আজ তো আপনার দোকানে আমরা এত টাকার কেনাকাটি করলাম, আপনার দোকানের এত নাম, এত গ্রাহক, এত টাকার টার্নওভার। আমাদের জন্য আজকে তো কিছু বিশেষ পুরস্কার আপনার রাখা উচিত। আজ তো আমরাই আপনার সারাদিনের টার্গেট অ্যাচিভ করিয়ে দিয়েছি। আপনার বসকে আমাদের সাথে একবার দেখা করতে বলবেন না? বেস্ট কাস্টমার অ্যাওয়ার্ডটা আমাদের দেবেন না? রাহুলের মুখ থেকে এই কথা শোনার পর গণেশ ভাবলেন, এ আবার কি বলছে। গণেশ বুঝতে পারল না কি করে তাকে বোঝাবে। এতক্ষণ সে যার সাথে কম্পিটিশন করলো সেই এই দোকানের মালিক। গণেশ লাকির দিকে একবার তাকিয়ে ইঙ্গিতে তাকে ডাকলেন, কিন্তু লাকি এড়িয়ে গেল। সে মাথা নাড়ল আর হাবে ভাবে গণেশকে বুঝিয়ে দিল এদের সাথে দেখা করতে চায় না। গণেশ তখন হেসে রাহুলকে বললেন, আমাদের বস তো এখন এখানে নেই, তিনি কিছু দরকারি কাজে বাইরে গিয়েছেন। রাহুল
সত্যি দোকানের মালিকের সাথে দেখা করতে চাইল। রাহুল ভাবল একদিনে সে প্রচুর টাকার কেনাকাটি করেছে, তাই দোকানের মালিকের উচিত তাদের সাথে এসে একবার দেখা করে থ্যাংক ইউ জানিয়ে যাওয়া। এদিকে রাধিকারও মনে মনে খুব খারাপ লাগলো। তার মনে হলো লাকি এখনই যেন এই দোকানের ম্যানেজারকে অনুরোধ করে বলে যে সে ভুল করেছে এবং তাই এই পোশাকগুলো সব যেন তিনি ফেরত নিয়ে নেন। কিন্তু রাধিকা গণেশকে সরাসরি এই কথাগুলো বলতে পারল না, তাই সে লাকির কাছে এসে কথাগুলো বলে। লাকি রাধিকাকে বলে, চিন্তা করো না, তুমি যেটা বলেছো আমি সেটাই করব। এই বলে লাকি গণেশের সাথে কথা বলতে এগিয়ে যায়। গণেশও তার অনুরোধে রাজি হলেন এবং তার সমস্ত কাপড় ফিরিয়ে নিলেন। তা দেখে খুশিতে লাফিয়ে উঠল রাধিকা। তার কাছে এখন লাকির কেনা 2টো পোশাকই আছে, বাকি সব লাকি ফেরত দিয়ে দিয়েছে। এদিকে রাধিকার মুখে হাসি দেখে লাকিও খুব খুশি হলো। লাকি তখন রাধিকাকে বলে, যাও তুমি আজকে এই নীল ড্রেসটাই পরো, চেঞ্জ করে এসো। এই ফাঁকে গণেশ লাকির কাছে এসে বললেন, বস, আপনার মার্কেটিং স্কিল অসাধারণ। আপনার সঙ্গে পাল্লা দিতে গিয়ে ওনারা যা শপিং করেছেন তাতে আমাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে। লাকি গণেশের দিকে তাকিয়ে একবার হাসে। গণেশের এমন অবজারভেশনে লাকি যথেষ্ট অবাক হয়ে গেল। সে তো সত্যিই দৃষ্টির সাথে প্রতিযোগিতায় নেমেছিল, তাতে যে দোকানের বিক্রি বেড়ে গেছে তা জেনে লাকি যেমন অবাক হয়েছে তেমনি আবার খুশিও হয়েছে। তখন লাকি গণেশকে বলে, পরের বার যখন ওরা কিছু কিনতে আসবে ওদের 10% ডিসকাউন্ট দিও। লাকি ভাবতেও পারেনি তার জেদ একটা বড় চাল হয়ে দাঁড়াবে, তাতে রাহুলের খসবে আর তার দোকানের বিশাল লাভ হবে। গণেশ তখন বলেন, কেন স্যার, তার জন্য আবার ডিসকাউন্ট দেওয়ার কি দরকার? আপনাকে আমি একটা কথা পরিষ্কার করে বলতে পারি, এরা আসলে এত কেনাকাটা করার লোকই নয়। এতদিন ধরে এত লোক দেখেছি তো একটু হলেও বুঝি। এরা আসলে আজকে জেদাজেদি করেই এতটা কিনে ফেলেছে। দেখলেন না, মেয়েটা একটা করে ড্রেস তুলছিল আর ছেলেটা কিরকম ঘামছিল। আমার মনে হয় না ওরা আর 6 মাস এখানে আসবে। এদের জন্য আবার ছাড় কিসের স্যার? লাকির মনে হলো গণেশ যা বলেছেন ঠিকই বলেছেন। আসলে গণেশ দোকানের ভালোর কথা ভেবেই বললেন। মেয়েটি কে, তার সাথে লাকির কি সম্পর্ক, এসব নিয়ে তিনি বিন্দুমাত্র উদ্বিগ্ন নয়। লাকি তখন গণেশের দিকে তাকিয়ে বলে, না, 10% না হলেও অল্প কিছু ডিসকাউন্ট দিও। এখন বস বলছে, মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। গণেশ বলে, ঠিক আছে স্যার। তবে তার কথা তখনও শেষ হয়নি। গণেশ খুবই জিজ্ঞাসু মন নিয়ে লাকির কাছে প্রশ্ন করেন, বাই দ্য ওয়ে স্যার, আপনি আপনার গার্লফ্রেন্ডকে কেন বলেননি যে আপনি এই দোকানের মালিক? ম্যাডাম জানলে তো আর আমাকে এই জামা কাপড়গুলো ফেরত নিতে হতো না। লাকি একটু ভারী গলায় গণেশকে উত্তর দিল, বোকা বোকা কথা বলো না, যাও এখন গিয়ে নিজের কাজ করো। রাধিকার সঙ্গে সবেমাত্র সম্পর্কটা জমতে শুরু করেছে লাকির। এখনই সে তার আসল পরিচয় প্রকাশ করে সম্পর্কের ভিতটা নষ্ট করতে চায়নি। সময় এলে সে নিজেই রাধিকাকে সব সত্যি জানাবে। ততক্ষণে রাধিকা ড্রেস চেঞ্জ করে সেখানে আসে। নীল রঙের ওই ড্রেসটা পরে রাধিকাকে এতটাই সুন্দর দেখালো যে লাকির তাকে দেখে মন ভরে গেল। লাকি তার থেকে চোখ ফেরাতে পারল না আগের মতোই। হঠাৎই লাকির কি মনে হলো রাধিকার দিকে সে হাতটা বাড়ালো, তারপর মাথা নিচু করে বলল, ম্যাডাম, আমি কি আপনার সাথে নাচার একটু সুযোগ পেতে পারি? সবার সামনেই লাকি রাধিকাকে এই প্রস্তাব দিল, আর রাধিকা হতভম্ব হয়ে গেল। তার কাছে এটা একটা বিরাট বড় চমক। সে আশা করেনি লাকি এমন কিছু করতে চলেছে। রাধিকা লাকির দিকে তাকিয়ে একবার মুচকি হাসে, তারপর নিজের হাত বাড়িয়ে বলে, হ্যাঁ অবশ্যই, কেন পেতে পারো না? রাধিকার নিজেকে খুব লাকি মনে হলো। সে আজ পর্যন্ত এমন কিছু অনুভব করেনি যা লাকি আজ তাকে করালো। লাকি রাধিকার হাতটা ধরে রাখলো, কিন্তু লাকি যে তাকে নাচতে নিয়ে গেল না, তাকে দোকান থেকে বাইরে নিয়ে গেল। গণেশ তাদের দুজনকে দেখে খুব খুশি হন। তিনি বলেন, আরে কি সুন্দর লাগছে আমাদের বস আর এই ম্যাডামকে একসাথে দেখে। ওদের ওপর যেন কারো নজর না লাগে। শপিং মল থেকে বেরিয়েই লাকি একটা অটো ডাকতে গেল, কিন্তু রাধিকা তাকে বলে সে এখন বাসে করেই যাবে। লাকি রাজি হলো না, কিন্তু রাধিকা বোঝানোর পরে লাকি রাজি হয়। দুজনে একটি বাসে ওঠে। বাসের একেবারে পিছনের সিটে গিয়ে বসে।
দোকানে যেভাবে লাকি রাধিকার হাত ধরেছিল ঠিক সেইভাবেই বাসের পিছনে বসেও রাধিকার হাতটা ধরে রইল লাকি। বাইরে তখন প্রচন্ড হাওয়া দিল আর রাধিকার চুল উড়ে গেল। লাকির মনে হলো এই বাস যেন চলতেই থাকে, অনন্তকাল ধরে যেন চলতেই থাকে। কিন্তু তা তো আর হয় না। বাস যথারীতি একটা জায়গায় এসে থামলো। লাকি আর রাধিকাও সেই বাস থেকে নেমে পড়ল। লাকি রাধিকাকে নতুন ফ্ল্যাটে নিয়ে যাওয়ার কথা বলতে থাকে। ঠিক সেই সময়ই লাকির ফোনে কাশীনাথ অধিকারীর ফোন আসে। লাকি একটু দূরে গিয়ে ফোনটা তোলে। ফোনের ওপার থেকে কাশীনাথ অধিকারী বলেন, লাকি, ট্রি ফ্লাওয়ার রেস্তোরাঁয় তোমাদের একটা পারিবারিক অনুষ্ঠান হচ্ছে। রেস্তোরাঁটা তোমার কলেজের কাছেই। লাকি পরিবারের কোনো অনুষ্ঠানে যোগ দিতে চাইল না। তার কাকিমার জন্য একটা টান আছে ঠিকই, কিন্তু লাকি তার কাকার মুখ দর্শন করতে চায় না। সে একটা অজুহাত দেখিয়ে বলে, না কাশীনাথ বাবু, আমি যেতে পারবো না। আমার কলেজের কিছু কাজ আছে, অ্যাসাইনমেন্ট আছে, আমাকে শেষ করতে হবে। তারপর একটু দূরে দাঁড়িয়ে থাকা রাধিকার দিকে তাকায় লাকি। এখন সে শুধুই রাধিকার সাথে সময় কাটাতে চাইল। কাশীনাথ অধিকারী বলেন, না লাকি, তোমাকে যেতেই হবে। তোমার ওখানে যাওয়ার উপরে অনেক কিছু নির্ভর করছে। তুমি না গেলে তোমার জন্যই পরে সমস্যা হবে, তাতে পরিণতি ভয়ঙ্কর হতে পারে। লাকি কাশীনাথ অধিকারীকে জিজ্ঞেস করে, পরিবারের সব সম্পত্তি তো এখন আমার নামে, তাহলে আবার কিসের সমস্যা? কাশীনাথ অধিকারী বলেন, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, সব তোমার নামেই হয়ে গেছে, কিন্তু তারপরেও তো তোমার পরিবারে একটা কাঁটা আছে, সেটা হলো তোমার কাকা। উনি এখনো বিশ্বাস করেন না যে সব সম্পত্তি তোমার দাদু তোমার নামেই করে গেছেন। তুমি যদি ওনার সাথে মাঝে মধ্যে দেখা না করো, ওনার খেয়াল না রাখো, খবর না নাও, তাহলে তোমার জন্যই সমস্যা হবে। উনিও তো এই পরিবারের মানুষ। তোমার দাদু ওনাকে যেভাবে বঞ্চিত করেছেন, তাতে তো কোনো ছেলেই সুস্থ মস্তিষ্কে সবকিছু মেনে নিতে পারে না। লাকি উত্তর দিল, ঠিক আছে, আমি যাব। এই বলে লাকি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। নিজের পরিবার আর নিজের কাকাকে নিয়ে লাকি মনে মনে হেসে উঠল। সে ভাবল, আজব একটা লোক। আমার মা বাবাকে জ্বালিয়েছে, আমার দাদুকে কষ্ট দিয়েছে, এখন আবার আমাকে জ্বালাতে এসেছে। এই লোকটা আমাদের কাউকেই শান্তিতে থাকতে দেবে না। লাকি কি সত্যি শেষ পর্যন্ত তার পরিবারের সমস্ত সম্পত্তির মালিক হতে পারবে, নাকি তার কাকা সেখানে বাধা হয়ে দাঁড়াবেন? কি হবে এই পারিবারিক অনুষ্ঠানে? এর পরের গল্প জানতে হলে